হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবার একবার স্বাগত জানাই আস্থা টিউটোরিয়াল হোমের আবার একটা নতুন ক্লাসে। তোমাদের জন্য আমার এই ক্লাসটি হলো পর্ষদ টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার 286, স্কুল নেম হচ্ছে বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর্ড এইচএস স্কুলের গ্রুপ সি সমস্ত প্রশ্নের উত্তরগুলো কষে দেওয়া থাকছে আজকে আমার এই ক্লাসেই। তাই চলো আজকে আমার এই ক্লাসটিকে শুরু করা যাক। আর ক্লাসটি শুরু করার আগে বলবো, যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের ক্লাসে নতুন এসেছো বা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখুন। লেটস গো। এখানে বলেছে 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে ক্লোরোফ্লোরোকার্বনের ভূমিকা আলোচনা করো। প্রশ্নের উত্তর হবে যে এই প্রশ্নটা আমাদের এর আগে অনেকবারই পড়েছে এই পর্ষদ টেস্ট পেপারে। ওজোন স্তর ধ্বংসে ক্লোরোফ্লোরোকার্বন জাতীয় যৌগগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতিবেগুনি রশ্মি প্রবাহে ক্লোরোফ্লোরোকার্বন বিয়োজিত হয়ে সক্রিয় ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। তা বিক্রিয়াটা লিখে দেওয়া আছে CFCl3 প্লাস অতিবেগুনি রশ্মি সমান CFCl2 প্লাস সক্রিয় ক্লোরিন। এই সক্রিয় ক্লোরিন পরমাণু ওজোন স্তরের সঙ্গে O3 সাথে বিক্রিয়া করে অক্সিজেন ও ক্লোরিন মনোক্সাইড উৎপন্ন করে। তাই সক্রিয় ক্লোরিন প্লাস O3 ইকুয়াল টু ClO প্লাস O2। এই ক্লোরিন মনোক্সাইড ওজোনের সাথে বিক্রিয়া করে অক্সিজেন অণু ও সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে। ClO প্লাস O3 ইকুয়াল টু 2O2 প্লাস Cl, অর্থাৎ সক্রিয় ক্লোরিন। উৎপন্ন সক্রিয় ক্লোরিন পরমাণু পুনরায় ওজোন স্তরের সাথে বিক্রিয়া করে এইভাবে প্রক্রিয়াটি চক্রাকারে চলতে থাকে এবং এর ফলে ওজোন স্তর ক্রমশ পাতলা হতে থাকে। একটি সক্রিয় ক্লোরিন পরমাণু লক্ষাধিক ওজোন অণুর বিয়োজন ঘটাতে পারে। এরপরে বলেছে যে দ্বিতীয় প্রশ্ন একটা অঙ্ক, 760 mmHg চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 ঘনসেমি। একই চাপে 546 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে? প্রাথমিক চাপ P1 সমান 760 mmHg। প্রাথমিক উষ্ণতা T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস সমান 0 প্লাস 273 সমান 273 কেলভিন। প্রাথমিক আয়তন V1 সমান 300 ঘনসেমি বা সেমি কিউব। এরপরে অন্তিম চাপ P2 সমান 760 mmHg আর অন্তিম উষ্ণতা T2 সমান 546 প্লাস 273 সমান 819 কেলভিন। অন্তিম উষ্ণতা V2 সমান, এটা আমাদের বের করতে হবে। আর আমরা জানি যে P1 ইন্টু V1 বাই T1 সমান P2 ইন্টু V2 বাই T2। P1 এর মান কত ছিল? 760, সেই 760 গুণিতক V1 এর মান হয়েছিল 300, তাই 300। এরপরে বাই T1 এর মান 273, তাই 73, অর্থাৎ 273 সমান P2 মান হয়েছিল 760 গুণিতক V2 মান তো যেহেতু নেই আমাদের বের করতে হবে, তাই V2 বাই T2 মান 819 লিখে দেওয়া আছে। এরপরে অতএব আমরা যদি V2 মান বের করি তাহলে এটি হবে যে 760 গুণিতক 300 গুণিতক 819 বাই 760 গুণিতক 273। তাহলে এখানে যদি আমরা মান বের করি তাহলে V2 সমান 900 সেমি কিউব বা ঘন সেমি। এরপরে অথবা প্রশ্ন, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়। গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত হবে? প্রাথমিক চাপ T1 সমান x সেমি। প্রাথমিক উষ্ণতা T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 0 প্লাস 273 সমান 273 কেলভিন। প্রাথমিক আয়তন V1 সমান y ঘন সেমি বা y সেমি কিউব। অন্তিম চাপ P2 সমান 2x। অন্তিম উষ্ণতা T2 সমান হোয়াট আর অন্তিম আয়তন V2 সমান 2y ঘন সেমি। এরপরে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র যে P1 ইন্টু V1 বাই T1 ইকুয়াল টু P2 ইন্টু V2 বাই T2, এটা আগের অঙ্কটার মতোই। P1 এর মান কত না x ইন্টু V1 এর মান কত না y বাই T1 এর মান কত না 273 ইকুয়াল টু P2 এর মান কত 2x বাই 2x ইন্টু 2y। অতএব T2 এর মান হয়েছিল 2x ইন্টু 2y ইন্টু 273 বাই xy। তাহলে এটি T2 এর মান হবে আমাদের 1092। অতএব 1092 মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস সমান 819 ডিগ্রি সেলসিয়াস। এরপরে তৃতীয় প্রশ্ন, আলো বায়ু মাধ্যম থেকে জলে প্রবেশ করলো। বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ও জলের প্রতিসরাঙ্ক 4/3 হলে জলে আলোর বেগ নির্ণয় করো। জলের প্রতিসরাঙ্ক 4/3, জলের প্রতিসরাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে এবার এখানে যেমন মান আছে তেমন বসিয়ে দেওয়া চাই। 4/3 সমান 3 × 10⁸, এইটি এখানে বসবে বাই ওই মাধ্যমে আলোর বেগ। অতএব ওই মাধ্যমে আলোর বেগ সমান 3 × 10⁸ গুণিতক 4/3, তাহলে ওই মাধ্যমে আলোর বেগ সমান 2.25 × 10⁸। এরপরে চতুর্থ প্রশ্ন, বিভব প্রভেদ ও তড়িৎচালক বলের মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রথমে তড়িৎচালক বল লিখে দেওয়া আছে, তারপরে বিভব প্রভেদ লেখা আছে। পরিমাপক যন্ত্র তড়িৎচালক বল মাপা হয় পোটেনশিওমিটার যন্ত্রে আর বিভব প্রভেদ মাপা হয় ভোল্টমিটার যন্ত্রে।
এরপরে যে রোধের উপর নির্ভরশীলতা, তড়িৎচালক বলের মান বর্তনীর রোধের উপর নির্ভর করে না, আর বর্তনীর দুই বিন্দুর বিভব প্রভেদ মান বর্তনীর ওই অংশের রোধের উপর নির্ভর করে, অর্থাৎ প্রথমটা তড়িৎচালক বল, তারপরটা হচ্ছে বিভব প্রভেদ। এরপরে অথবা 5A ফিউজ বলতে কি বোঝো? 5 অ্যাম্পিয়ার ফিউজটা বলতে বোঝায় যে সংশ্লিষ্ট ফিউজ তারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার অপেক্ষা প্রবাহ মাত্রা বেশি প্রবাহ মাত্রা গেলেই সেটি গলে গিয়ে বর্তনীতে বিচ্ছিন্ন করে দেয়, অর্থাৎ ওই ফিউজের মধ্য দিয়ে নিরাপদে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা পাঠানো সম্ভব, এর থেকে বেশি পাঠানো যাবে না। এরপরে পঞ্চম প্রশ্ন, মেন্ডেলিফে পর্যায় সূত্রটি লেখো। মেন্ডেলিফে পর্যায় সূত্র, বিভিন্ন মৌল ভৌত রাসায়নিক ধর্মগুলি ওদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এরপরে 6 দাগে লুইস ডট চিত্র আঁকো। NH3 অ্যামোনিয়া CH4 মিথেন, এটা হবে যে তোমাদের এখানে যে চিত্রটি অঙ্কন করে দেওয়া আছে এই চিত্রটি হবে। এরপরে অথবা দাগে NaCl ও মিথেনের মধ্যে দুটি ধর্মে পার্থক্য লেখো। সোডিয়াম ক্লোরাইড হলো তড়িৎযোজী যৌগ এবং মিথেন হলো সমযোজী যৌগ, আর সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় ও মিথেনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। এরপরে 7 দাগে কোনগুলি তড়িৎযোজী ও কোনগুলি সমযোজী তা লেখো। এখানে তোমাদের দু জায়গাতেই সমযোজী দেওয়া ছিল, তবে একটি হবে তড়িৎযোজী, একটি হবে সমযোজী। CaCl2, CCl4, NaH, H2O। তড়িৎযোজীগুলো কীভাবে চিনবে তা তোমাদের আমি আগের ক্লাসে বলেছিলাম, যে লাস্টে যদি আম থাকে তাহলে সেগুলো হচ্ছে তড়িৎযোজী। ক্যালসিয়াম ক্লোরাইড লাস্টে আম আছে তাই এটি হচ্ছে তড়িৎযোজী, এবং সোডিয়াম হাইড্রাইড লাস্টে আম আছে তাই এটি হচ্ছে তড়িৎযোজী। এই দুটো হবে তড়িৎযোজী ঘরে। আর বাকি যাচ্ছে CCl4 এবং H2O। CCl4টা হচ্ছে তোমার কার্বন টেট্রাক্লোরাইড, এক্ষেত্রে আম নেই তাই এটি হবে না। H2O জল, এতেও আম নেই তাই এটিও হবে না। এরপরে বলেছে জাটের দাগে X হলো একটি তড়িৎ ধনাত্মক মৌল এবং Y ও Z হলো দুটি তড়িৎ ঋণাত্মক মৌল। XY ও YZ দুটি যৌগ দুটির মধ্যে সৃষ্ট রাসায়নিক বন্ধনের প্রকৃতি কারণ সহ লেখো। XYটা হচ্ছে তড়িৎযোজী এবং YZটা হচ্ছে সমযোজী। কারণ X হলো ধাতু তাই ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়, এবং Y হলো অধাতু তাই ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হবে, তাই এটি তড়িৎযোজী। এরপরে Y এবং Z, আমরা তো দেখেছি Y অধাতু, Z ও অধাতু হওয়ায় এরা ইলেকট্রন সমভাবে ব্যবহার করবে। এরপরে 9 দাগে বলেছে যে তড়িৎ লেপন কাকে বলে, এর উদ্দেশ্য লেখো। তড়িৎ লেপন অপেক্ষাকৃত বেশি সক্রিয় কোনো ধাতু বা ধাতু সংকর দ্বারা তৈরি দ্রব্যের ওপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে। তার উদ্দেশ্যটা হচ্ছে যে ধাতব বস্তুর সৌন্দর্য বৃদ্ধি করা ও উজ্জ্বলতা বাড়ানোর জন্য তড়িৎ লেপন করা হয়। ধাতুগুলির ক্ষয় রোধ এবং স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য তড়িৎ লেপন করা হয়। এরপরে অথবা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক ক্যাথোড ও অ্যানোড রূপে কী কী ব্যবহৃত হয়? তড়িৎ বিশ্লেষক রূপে নিকেল সালফেট ও সামান্য বোরিক অ্যাসিড ব্যবহৃত হয়, আর ক্যাথোডের ক্ষেত্রে লোহার চামচ ব্যবহৃত হয়। অ্যানোডের ক্ষেত্রে নিকেলের প্রলেপ দেওয়া হয়। ছাত্রছাত্রীরা, ক্লাসটি আমার এখানেই শেষ হলো। ভালো লাগলে করবে লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এখানে ক্লাসটিকে শেষ করলাম, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।